আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাপ কোচিং এর পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের সৃজনশীল প্রশ্ন 2 নিয়ে। আমরা এই অধ্যায়টা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকে সৃজনশীল প্রশ্ন 2 নিয়ে আমরা আলোচনা করব এবং এর সমাধান করব। চলো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সৃজনশীল প্রশ্নের 2 এ কি কি দেওয়া আছে সে তথ্যগুলো জেনে নেই এবং সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করব সেই বিষয়টি আমরা দেখে আসি। 2 নম্বর সৃজনশীল প্রশ্নে সাকিব ট্রেডার্স 2017 সালের এপ্রিল মাসের তথ্যসমূহ নিচে দেওয়া হলো। এপ্রিল 1 তারিখে ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর, ব্যয় 25,000 টাকা। এপ্রিল 2 এ বলেছে মণিহারি দ্রব্য ক্রয় 3,000 টাকা। এপ্রিল 4 এ বলেছে নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। এপ্রিল 5 এ বলেছে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা। এপ্রিল 7 এ বলেছে নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,500 টাকা। এপ্রিল 10 এ বলেছে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা। এপ্রিল 12 তে বলেছে অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা এবং এপ্রিল 15 তারিখে বলেছে নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। এবার সৃজনশীল প্রশ্ন কতে বলেছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় পরিমাণ নির্ণয় করতে। আমরা জানি, আমরা প্রথম বেসিক ক্লাসে আমরা 1 নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে সেই ধরনের ব্যয় যে ব্যয়গুলো সাধারণত দেখতে মুনাফা জাতীয় ব্যয়ের মতো, তবে সেটি একাধিক বছরের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, তখন তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। খ নম্বর প্রশ্নে বলেছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে। তাহলে মূলধন জাতীয় ব্যয় কাকে বলে? যে ব্যয়গুলো অনিয়মিত, বড় অঙ্কের এবং দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায় তাকে মূলধন জাতীয় ব্যয় বলে। আর মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যে ব্যয়গুলো নিয়মিত হয়, স্বল্প মেয়াদে সুবিধা পাওয়া যায় এবং বারবার করতে হয় তাকে মুনাফা জাতীয় ব্যয় বলে। গ নম্বর প্রশ্নে বলেছে 4 তারিখের ক্রয়কৃত যে মেশিনটি ছিল সেটি 1,95,000 টাকায় বিক্রি করলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয়ের মধ্যে একটি পার্থক্য আছে। মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে সেই প্রাপ্তি, মানে পণ্য বিক্রি করে বা সম্পদ বিক্রি করে আমরা যে পরিমাণ অর্থ পেয়ে থাকি পুরো অর্থটাকেই বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি। কিন্তু মূলধন জাতীয় আয় হচ্ছে সেই আয় যেখান থেকে মূলধন জাতীয় প্রাপ্তি থেকে মূলধন জাতীয় ব্যয় সম্পদের বহিঃমূল্য বাদ দিলে যা পাওয়া যায় তাকে বলা হয় মূলধন জাতীয় আয়। চলো এবার আমরা সৃজনশীল প্রশ্ন ক কিভাবে সমাধান করব দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর সৃজনশীল প্রশ্নের কতে বলা হয়েছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে। চলো আমরা একটু দেখি কিভাবে নির্ণয় করা হয়েছে। 2017 সালের এপ্রিলের 1 তারিখে ধানমন্ডি হতে ব্যবসায় স্থানান্তর ব্যয় 25,000 টাকা এবং নতুন পণ্যের গবেষণা ব্যয় এপ্রিল 15 তারিখে 18,000 টাকা। এই দুইটা এন্ট্রি যোগ করে আমরা পেলাম 43,000 টাকা। তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে আমার 43,000 টাকা। খ নম্বর সৃজনশীল প্রশ্নে বলেছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে। শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বর সৃজনশীল প্রশ্নে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হলো। তাহলে 2017 সালে মূলধন জাতীয় ব্যয়ের সংজ্ঞাটা আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম, যে ব্যয়গুলো অনিয়মিত হয়ে থাকে, বড় অঙ্কের হয়ে থাকে এবং দীর্ঘ সময় সুবিধা পাওয়া যায় তাকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। এপ্রিলের 4 তারিখে আমরা নতুন মেশিন ক্রয় করেছিলাম 1,60,000 টাকা দিয়ে। এখন এই নতুন মেশিন ক্রয় করতে গিয়ে 5 তারিখে আবার বহন খরচ প্রদান করেছি 7,500 টাকা। আমরা জানি যদি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা হয় এবং তার জন্য যে সমস্ত ব্যয় করা হয় সেগুলো ওই সম্পদের অন্তর্ভুক্ত হবে, যার কারণে মেশিন ক্রয় করা হয়েছিল এবং এটার পাশাপাশি তাকে বহন খরচ দেওয়া হয়েছে। এই বহন খরচটা কি করতে হয়েছে? যোগ করতে হয়েছে। এবং সংস্থাপন ব্যয় ছিল কত টাকা? 15,500 টাকা। সেটিও কি করা হয়েছে? যোগ করা হয়েছে, কারণ এই এন্ট্রিগুলো কিসের কারণে হয়েছে? মেশিন ক্রয়ের কারণে। এবং এপ্রিল 12 তারিখে অফিসের জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়। এখন ব্যাটারি এবং টায়ার তো নিশ্চয়ই অল্প দিনের জন্য ব্যবহার করে না, এটা দীর্ঘদিনের জন্য থাকে, তাই এটি মূলধন জাতীয় ব্যয়। আমরা 4টা এন্ট্রি যোগ করে যে টাকাটা পেলাম সেটা হচ্ছে 2,25,500 টাকা। এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। এবার মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে কি কি? মণিহারি দ্রব্য ক্রয়। এখন মণিহারি দ্রব্য মানে হচ্ছে কাগজ, কলম, পেন্সিল, রাবার, স্কেল, এগুলো আমাদের হরহামেশাই কিনতে হয়, মানে বছরে অনেকবার কিনতে হয়, যার কারণে এটি মুনাফা জাতীয় ব্যয়। এবং 10 তারিখে বলা হয়েছে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়। তাহলে যেহেতু কম্পিউটারটা বারবার মেরামত করতে হচ্ছে তাহলে এটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু বড় অঙ্কের মেরামত যদি হয়ে থাকে তাহলে সেটা মূলধন জাতীয় ব্যয় হয়ে থাকে। তাহলে আমার মোট মুনাফা জাতীয় ব্যয় পেলাম এই দুটো টাকার অঙ্ক যোগ করে কত? 6,000 টাকা।
তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বুঝতে পেরেছো। গ নাম্বার সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে ৪ তারিখে কৃত মেশিনটি ১,৯৫,০০০ টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে। শিক্ষার্থী বন্ধুরা, মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। আমাদের প্রথমে বলা হয়েছে মূলধন জাতীয় প্রাপ্তি, আমরা মেশিন বিক্রয় করেছিলাম ১,৯৫,০০০ টাকা। তার মানে এই পুরো ১,৯৫,০০০ টাকাই হচ্ছে আমার মূলধন জাতীয় কি প্রাপ্তির অংশ। এবার মূলধন জাতীয় আয়টা আমরা কিভাবে নির্ণয় করব? মূলধন জাতীয় আয় নির্ণয় করতে হলে আগে সম্পদের ক্রয় মূল্যটা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে লিখলাম মেশিনের বিক্রয় মূল্য কত? ১,৯৫,০০০ টাকা। এবার এই মেশিনটি ক্রয়ের জন্য আমার যে খরচগুলো হয়েছে সেটা আমাকে নির্ণয় করতে হবে, মানে মেশিনের ক্রয় মূল্য। তাহলে প্রথমে আমরা মেশিন ক্রয় করেছিলাম ১,৬০,০০০ টাকা দিয়ে, তার সাথে আমরা বহন খরচ করেছিলাম ৭,৫০০ টাকা এবং সংস্থাপন ব্যয় করেছিলাম ১৫,০০০ টাকা। এই সবগুলো মিলিয়ে আমরা পেলাম ১,৮২,৫০০ টাকা। তাহলে আমার মোট মূলধন জাতীয় আয় ছিল, সম্পদ বিক্রি করে আমরা পেয়েছিলাম ১,৯৫,০০০ এবং সম্পদটি ক্রয় করতে আমার খরচ হয়েছে ১,৮২,৫০০। তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে ১২,৫০০। এই ১২,৫০০ হচ্ছে আমার মূলধন জাতীয় আয়। তার মানে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয়ের মধ্যে পার্থক্যটি আমাদের কাছে সুস্পষ্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সৃজনশীল ২ নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। আশা করি তোমরা সৃজনশীল ২ বুঝতে পেরেছো। আমরা চেষ্টা করেছি সহজে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে যদি তোমাদের প্রশ্ন বুঝতে কোথাও সমস্যা হয় তোমরা আমাদেরকে কমেন্ট করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিয়ে প্রশ্নের উত্তরগুলো সমাধান করে নিতে পারো। যদি আমাদের ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা আমাদের চ্যানেলটি বেশি বেশি করে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ। আজকের ক্লাসে পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।